তাড়াতাড়ি করো, স্টার্ট দাও। চলো। সে ঠিক আছে, আগে বেল্ট লাগাও। ও হ্যাঁ, লাগাচ্ছি। যেভাবে এসেছি বেরোনোর তো সুযোগই পাচ্ছিলাম না। ভদ্রমহিলা যে কি এত কিছু মাখে আমার মুখে। ভাগ্যিস ওর বাড়ি থেকে ফোন এলো, আর ওই ফাঁকে ওয়াশরুমে যাবো বলে চলে এলাম। এইটা ভালো করেছো, আমিও তো আধ ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আর আমি 2 ঘন্টা ধরে স্ট্যাচু হয়ে চেয়ারে বসে আছি, তাও নাকি বলো হাফ ডান। হ্যাঁ, তবে এই হাফ ডানেই ফিদা হয়ে যাবে সব। একদমই আর কি না। আচ্ছা, একটি রোমান্টিক গান দাও না। হ্যাঁ, দিচ্ছি। রবীন্দ্রসঙ্গীত। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের গানের থেকে ভালো রোমান্টিক গান আর কি আছে? আমার তো আর জানা নেই। সেই নেই ঠিকই। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার, এসো বসুন বসুন। প্রীতম কোথায়? ও এলো না? ওর একটা মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা। আর বলবেন না, এই তো আসার আধ ঘন্টা আগে ফোন করে বললো 7টা সাড়ে 7টার সময় পৌঁছে যাব, তোমরা চলে যাও। হ্যাঁ, জয়াও তাই বলছিল। জয়া কোথায়? আসছে। তারপর আমাদের পেনশনার্স ক্লাবের সদস্য হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেলাম, 33 বছর করলাম তো। এখন কেমন লাগছে বলুন? এই তো মাত্র 1 মাস হলো। কাগজপত্র টাকা পয়সা গোছগাছ করতে করতেই 1 মাস চলে গেল। প্রায় প্রত্যেক দিনই হয় ব্যাংক, না হয় অফিস, না হয় এজি, এই করে করে 1 মাস চলে গেল। হ্যাঁ, ওই প্রথম মাস তো টুকটাক কাজ লেগেই থাকে। আমি আপনার প্রথমে কম্পিটিশনটা নিইনি, পরে অনেকে বললো নিয়ে নিতে, তাই একটু এক্সট্রা দৌড়ঝাঁপ করতে হয়েছে আর কি। ভালো করেছেন, আমি আবার প্রথমে আমার কম্পিটিশনটা নিয়ে নিয়েছিলাম। এই তোমরা তোমাদের এই পেনশন নিয়েই থাকো। আমার জয়া মা কোথায়? ওকে ডাকুন। হ্যাঁ, ডাকছি। আজ তো ওকেই দেখতে এসেছি। হ্যাঁ, ডাকছি। জয়া, জয়া। পঞ্জিকাটা নিয়ে এসছো তো? আয় আয় মা, বস। লজ্জা পাচ্ছে। লজ্জা? ওকে আমাদের নতুন দেখছে। তোকে শাড়িতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে মা। ওই ওর বাবার কাণ্ড, আজ নাকি ওকে শাড়ি পরতেই হবে। আমি বললাম, আমাদের মধ্যে কি এত ফর্মালিটিস আছে নাকি? সে নেই ঠিকই, কিন্তু জয়াকে আজ শাড়িতে খুব ভালো লাগছে। কি বলেন দাদা? হ্যাঁ, আসছি আসছি। প্রীতম বলছিল নভেম্বরের পর ডেটটা ঠিক করতে। নভেম্বরের ফার্স্ট উইকে মুম্বইতে নাকি ওর একটা ট্রেনিং আছে। হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর মাসে হলে ভালো হবে। বাইরের সব আত্মীয় স্বজনেরা, এমনকি জয়ার মামার বাড়ির লোকেরাও আসতে পারবে।
ছুটি ছাটার কোনো সমস্যাই থাকবে না। এই নিন দাদা পঞ্জিকা। আরে আমার ম্যাডামও পঞ্জিকা সঙ্গে করে নিয়ে এসছে। ও তাই? আরে কি হলো তোমার? তুমি এত হাঁপাচ্ছ কেন? কিরে কি হয়েছে তোর? আবার সব ছাইপাশ গিলিয়ে এসেছিস? প্রীতমের বাবা আর মা, আমার ছোট ভাই তপন, তপন দত্ত, টিএসসি স্টুডেন্ট, ব্যাঙ্গালোরে চাকরি করত, কোভিডে বাড়িতে এলো আর গেল না, অনলাইনে কাজ করছে আর এইসব করছে, বিয়েটা পর্যন্ত করলো না। তপন, ওনারা এসেছেন জয়া আর প্রীতমের বিয়ের দিন ঠিক করতে। তুমিও বসো। কোন প্রীতম? জয়ার বন্ধু। জয়া আর প্রীতমের সম্পর্কের কথা তো তুই প্রথম আমার বললি, এরই মধ্যে সব ভুলে গেলি। অবশ্য যা সব গিলছিস ভুলবি তো। আরে দিদি, সে প্রীতম তো এখন পুরুষ। পুরুত মানে? প্রীতম নেই, প্রীতম পুরুষ। তপন, তুমি ভেতরে গিয়ে বসো তো। আমার মনে হয় তোমার শরীর খারাপ লাগছে। গাড়ির নম্বর TR01 BR0627, সাদা রঙের সুইফট। ওই প্রীতম গোলাপি রঙের শার্ট পরে গাড়ি চালাচ্ছিল, আর তার ঠিক পাশে সুন্দরী সাজে একটি কোণে এই মাত্র হসপিটাল রোড ক্রস করে ওই ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গেল। সেটা দেখি তো এই অবস্থাতেও আমি এলাম খবরটা তোমাদের জানাতে। মানে আপনি কি বলছেন এসব? তপন, তুই এখন হুঁশে নেই, যা ঘরে যা তোর। ওই দেখো, উনি ফোন করছেন এখন। তারপর বুঝতে পারবে কে হুঁশে আছে, ওই আমি নাকি প্রীতম নাকি তোমরা সবাই। Is currently switched off. Please try after some time. সুইচ অফ? বলেছিলাম, কি বলেছিলাম? দেখো দেখো এবার দেখো। দাঁড়াও, আমি ফোন করছি। The subscriber is currently switched off. সুইচ অফ আসছে। মা তুই উতলা হোস না মা, কোথাও কিছু একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। হ্যাঁ জয়া, তুমি বসো, আমি ওর অফিসে ফোন করছি। বলেছিল তো 6টায় মিটিং আছে। মেবি মিটিং এক্সটেন্ড হচ্ছে, আর মিটিং থাকলে তো অটোমেটিক মোবাইল ফোন সুইচ অফ থাকবেই। হ্যাঁ হ্যাঁ, একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়াকেও তো ফোন করেছিল দুপুরে। হ্যাঁ রে, তোকে কি বলেছিল প্রীতম? বলেছিল 6টায় একটা মিটিং আছে, আসতে আসতে 7:30 বাজবে। এই তো এখন 8টা বাজে। দাঁড়াও, আমি ওর কলিগ রামকৃষ্ণকে একটা ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। ধরছে না। আচ্ছা ঠিক আছে, আবার করছি। না, ধরছে না। দাঁড়াও, আমি ওর অফিসে ফোন করছি। ধরছে না। আরেকবার ফোন করে দেখুন। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ফোন করে দেখছি। কেউ ধরছে না। কিরকম বিশ্রী পরিস্থিতির মধ্যে পড়লাম বলতো। ও তো কখনো কি বলবো বলুন, কিছুই বুঝতে পারছি না। প্রীতম তো কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলে না। আমি কিন্তু আমার ভাগ্নির জীবন নিয়ে না ঠাট্টা করছি না। আরে জয়া তো আমার নিজের মেয়ের মতো। আর মেয়ের মতো মানে জয়া আমার নিজের মেয়ে। জয়া, তোকে ছাড়া আমার যে আর কেউ নেই রে মা। আর তোদের কাছে আমি মিথ্যে বলবো বল? আরে আমি সেখানে পান খেয়ে দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, আর ঠিক সে সময় ওই গাড়িটা এসে থামলো। প্রীতম গাড়ি থেকে নামলো, আর তার গাড়ির ভেতরে একটা মেয়ে, ওই কোণে সাজে সজ্জিত সুন্দরী মেয়ে। আমি ভাবলাম জয়ার তো আর ওইখানে ওই সময় থাকার কথা না না। আমি একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম কে ওখানে, সেটা জয়া না। তারপর ওই মেয়েটা প্রীতমকে ডাকলো, ডেকে কিছু একটা বললো। প্রীতম দোকানের কাজ ছেড়ে গিয়ে সেরে গাড়িতে উঠে বসলো। এটা কিছু একটা বলছিল, আমি সেটা শুনতে পারিনি। ওই কিছুক্ষণ গেল, হুস গাড়ি বেরিয়ে গেল। সুযোগ বুঝে আমি ওই গাড়ির নম্বর প্লেটটার একটা ছবি তুলে রাখলাম। অযথাই কথাগুলো বলে শুধু শুধু আপনাদের কষ্ট দিলাম। হ্যাঁ, সরি সবাইকে। জয়া, তোমরা আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দে। হ্যালো রামকৃষ্ণ। হ্যাঁ, স্পিকার ফোনে দাও। হ্যাঁ জি, সরি, একটা মিটিং ছিল তাই ফোনটা ধরতে পারিনি। হ্যাঁ বলুন, কেন ফোন করেছিলেন? না না ঠিক আছে। আচ্ছা, প্রীতম কি অফিসে? না না, ও তো 5:30টায় অফিস থেকে বেরিয়ে গেছে। 5:30টায় বেরিয়ে গেছে? বলো কি? হ্যাঁ, আর দুজনেরই একটা ওই 6টা নাগাদ অনলাইন মিটিং ছিল। আমরা প্রিপেয়ার হচ্ছিলাম, 5:15 নাগাদ ওর একটা ফোন এলো। তারপর বললো ও নাকি মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে না, আর্জেন্ট একটা কাজে ওকে এখনই বেরোতে হবে। তাই 5:30 নাগাদ ও বেরিয়ে গেল। কেন আন্টি, প্রীতম কি এখনো বাড়িতে ফেরেনি? না, ওর মোবাইলটাও সুইচ অফ আসছে, বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা রামকৃষ্ণ, হ্যাঁ শোনো, আচ্ছা আজ ও অফিসে কি ঠিকঠাক ছিল? হ্যাঁ, সবই তো ঠিকঠাক ছিল, তবে আজ ওর ওই অনেকগুলো ফোন এসেছিল, তাই বোধহয় একটু বিরক্ত ছিল। আচ্ছা, শেষ যে ফোনটা এসেছিল সেটা মহিলার না পুরুষ বলতে পারো? সেটা তো বলতে পারবো না। হ্যাঁ, তবে আন্টি একবার বলেছিল, মানে ওই তুমি বিয়ের ড্রেসে, মানে ওই কনের ড্রেসে এসো না, এইরকম কিছু একটা বলেছিল। হ্যালো আন্টি। হ্যাঁ হ্যালো রামকৃষ্ণ। প্রীতমের মোবাইলটা অনেকক্ষণ ধরে সুইচ অফ আসছে, কিছুই বুঝতে পারছি না। তুমি যদি কোনো খবর পাও আমাকে অবশ্যই জানাবে। চিন্তা করবেন না আন্টি, আমি ঠিক জানিয়ে দেবো। আর আপনারা তো সবই জানেন, হয়তো ওই জয়ার সঙ্গে কোথাও গেছে হয়তো। আচ্ছা রামকৃষ্ণ, আমি রাখছি বাবা, কিছু খবর পেলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে। না, এবার তো তাহলে পুলিশকে জানানো দরকার। পুলিশ? কেন? কেন কি, তপন তো ঠিক কথাই বলছিল, শুধু শুধু ওকে আমরা ভুল বুঝেছি। তার জন্য পুলিশ? আহা, উনি তো ঠিকই বলছেন। তোমার ছেলে 5:30 থেকে কোনো সন্ধান নেই, মোবাইল ফোন সুইচ অফ। একজন এসে বলল একটা অপরিচিত মেয়ের সঙ্গে নাকি গাড়ি করে কোথায় যাচ্ছে, আর আমরা এদিকে এতগুলো লোক ওর জন্য অপেক্ষা করছি।
কি গুরুত্বপূর্ণ দিনে ওর কোনো পাত্তাই নেই। তো পুলিশে জানাবেন না তো কি করবেন? প্রীতমকে পুলিশ ধরবে। আহা দিদি, আপনি কোনো চিন্তা করবেন না তো, আমার বন্ধু পুলিশে আছে, আমি এক্ষুনি ওকে ফোন করছি। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। আপনি করুন, এক্ষুনি করুন। হ্যাঁ, হ্যালো প্রসূন, তুই বাড়িতে না অফিসে? ওকে ওকে, একটা আর্জেন্ট ব্যাপারে তোকে ফোন করেছি। এই বুঝলি, আমার এক নিকট আত্মীয়ের, হ্যাঁ, কি গাড়ির নম্বর, কি গাড়ির নম্বর, গাড়ি, হ্যাঁ হ্যাঁ বলছি, নোট কর, TR01 BR0627। হ্যাঁ, ওকে ওকে। এই শোন না, আমরা কিন্তু তোর ফোনের অপেক্ষায় রইলাম। ওকে, এখন তবে রাখছি। ঠিক আছে। ওই ঠিক সময় গাড়ির নম্বর প্লেটের ছবিটা তুলে রেখে দিয়েছিলাম। ওই হাবি জাবি জিনিস খাই ঠিকই, কিন্তু ওই আউট হই না। ভাগ্যিস তুমি সঠিক সময় প্রবেশ করেছিলে। হ্যাঁ, আমি যাইনি, আমি ছিলাম ওই দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। আসলে এমন সময় তো আর আপনজনদেরকে একা ফেলে রাখা যায় না। কি বলেন প্রীতম বাবু? ও না, আপনি তো আবার প্রীতম সেনের বাবা, তার মানে সেন বাবু। হ্যাঁ, প্রীতমের সঙ্গে লাস্ট তোর কখন কথা হয়েছিল? 3টায়। তখনই তো বললো ওরা আসতে একটু লেট হবে। 6টায় নাকি একটা ইমার্জেন্সি মিটিং চলে এসেছে। এর মধ্যে কি তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে? ঝগড়া কেন হবে? কি যে বলো না তুমি মা। কেন ঝগড়া হতে পারে না? না, তোর বাবার আমার মধ্যে ঝগড়া হয় না? আরে সে তো বিয়ের পর। এই দেখো দেখো, সকালে তো ফোন করেছে। হ্যাঁ প্রসূন, বল। গাড়িটাকে সিজ করা হয়েছে উদয়পুরের রাজারবাগে। উদয়পুরে? আর গাড়িতে যারা ছিল? গাড়িটা হোটেল থেকে বেরিয়ে 6:30টার সময় বটতলা ক্রস করে সোজা চলে যায় তোর ওই রাজারবাগে, উদয়পুরের রাজারবাগে একটা বাড়িতে। পেয়েছিস ওদের? না না না। ওই বাড়িটা কার? কেন গিয়েছিল সেখানে? যে গাড়িটা আগরতলাতে আসছে সেটাতে কি প্রীতম আছে? এই গাড়িতে কে কে আছে? শোন, অত কিছু জানি না বাবা, তবে এতটুকু বলতে পারি ওই বাড়িটাতে সেদিন একটা ম্যারেজ রেজিস্ট্রেশন হয়েছে, বুঝেছিস তো? শোন, ওই তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপার। আর এইসব কি বলছিস? চিন্তা করিস না, আমার মেয়ের জীবন নিয়ে খেলা। আরে বাবা, যে মেয়েটার বিয়ে হয়েছে সেটা তোর মেয়ে জয়া নয়, ওই মেয়েটার বাড়ি কলেজ টিলা। তুই শুধু শুধু টেনশন করছিস। ও সব তুই বুঝবি না। আচ্ছা শোন, ওই যেই ছেলেটার সঙ্গে বিয়ে, তার নাম কি প্রীতম? এইরকমই প দিয়ে কোনো একটা নাম। আচ্ছা এই শোন, আমি পুরো ডিটেলসটা কিছুক্ষণ পর জানাচ্ছি। হ্যাঁ, আমি এখন রাখছি, আমার একটা ফোন আসছে। আচ্ছা শোন, ওরা আগরতলা এলে সঙ্গে সঙ্গে আমাদের ফোন করবে, কিন্তু আমরা যাবো সেখানে, তুইও থাকিস ভাই। এখন রাখছি। ঠিক আছে। জয়া, জয়া, প্রশ্রয় দিয়ে দিয়ে পুত্রকে কি বানিয়েছো? মান সম্মান সব গেল। ও ছেলে খারাপ কিছু করলেই মারবে, আর ভালো কিছু করলে সেটা বাবার। তুমি প্রশ্রয় দাওনি? কোনোদিন রাত 10টা, কোনোদিন 11টা, কোনোদিন কিছু বলেছো? নিজেও বলনি, আমাকেও বলতে দাও। কেন জিজ্ঞেস করবো? ও তো যেদিন দেরি করে সেদিন আগে থেকে জানিয়ে দেয় ফোন করে।
জানিয়ে দিলেই হলো। পার্টি ফার্টি করে রাতে ফেরা আর এসবের জন্যই আজ এত বড় কাণ্ডটা ঘটলো। কে বলেছে ও রাতে পার্টি করে বাড়ি ফেরে? অফিসের কাজ থাকলে ওর দেরি হয়। প্রাইভেট কোম্পানি তোমাদের মতো 10টা 5টা না। আর ও বাড়ি ফেরলে ওর সাথে কথা বলে আমি ওর মুখে গন্ধ শুনি। ওই মাঝে মধ্যে একটু দয়া করে আপনারা ঝগড়া বন্ধ করবেন, আমার মেয়েটাকে বাঁচান, দরজাটা খোলার ব্যবস্থা করুন। জয়া 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 মা, জয়া মা, দরজাটা খোল মা। জয়া জয়া দরজাটা খোল। তোমরা এভাবে ঠেলে ঠেলে দরজাটা ভাঙছো কেন মা? এই অবস্থায় তুই একা একটা ঘরে কি না কি হয়। শোনো মা, আমি এমন কিছুই করব না যেটাতে তোমাদের মুখ লুকোতে হয়, মাথা নত করতে হয়। যাই হোক, আমি সেটা মেনে নেব। আমাদের ক্ষমা করে দে মা, কত আশা নিয়ে এসেছিলাম, আর কি নিয়ে বাড়ি যাব? ক্ষমা চাওয়ার মতো অবস্থা তো নেই আমরা। এসব কি বলছেন আপনারা? এতে আপনাদের কি দোষ বলুন তো? হ্যাঁ, হ্যালো প্রসূন, বল। ঢুকেছে। হ্যাঁ, রুম নাম্বার 205। আচ্ছা এক্ষুনি চলে যা তোরা। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। সাদা পোশাকে আমাদের লোকটা রয়েছে ওখানে। হ্যাঁ 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 আর শোন, হ্যাঁ ওই মেয়েটার আজ বিয়ে ছিল, ও বিউটি পার্লার থেকে পালিয়েছে। ওদের বাড়ি থেকে কেউ কমপ্লেন করেছে। তোরা গিয়ে ওখানে পৌঁছলে আমি ওদের জানাচ্ছি। হ্যাঁ, অসুবিধা হলে আমাকে জানাস। আচ্ছা 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 ঠিক আছে। আমাদের গাড়ি তো প্রীতম নিয়ে গেছে। এত রাতে তো আপনারা গাড়িও পাবেন না। হ্যাঁ, আপনাদের গাড়িটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ চলুন, আমি গাড়ি বার করছি। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চলুন। তপন, তুমি বাড়িতেই থাকো, জয়াকে একা রাখা ঠিক হবে না। হ্যাঁ তপন, তুই থাক, কোথাও বের হোস না, আর জয়াকেও কোথাও বের হতে দিস না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিন্তা নেই, আমি আছি তো, আছি। হ্যাঁ চলো। আমিও যাব তোমাদের সঙ্গে। কি বলছিস তুই? এই সিচুয়েশনে তোর সেখানে যাওয়া ঠিক হবে না। না, আমাকে যেতেই হবে। ওকে জিজ্ঞেস করতে হবে কেন সে করলো এমন আমার সাথে। দাদা, এই 305-এ যারা আছে ওদের খাবারটা তো এখনো দেওয়া হয়নি, আপনি প্লিজ এটা একটু সার্ভ করে দিন। আর বাদ বাকি কোনো প্রবলেম হলে আমি এই জায়গাতে আছি। বাবা মা তোমরা এখানে, তোমরা কি করে জানলে? কি ব্যাপার বলো তো? মান সম্মান কিছুই তো রাখলি না। আর তোর জন্য এইভাবে অপমানিত হব কোনোদিনও ভাবিনি। ওকে যদি এতই পছন্দ করতে তাহলে বলতেই পারতে, তোমার জীবন থেকে আমি সরে যেতাম। জোর করে তোমাকে আটকে রাখার মতো মেয়ে আমি না। আমার মা বাবাকে এই বয়সে দুঃখটা না দিলেও পারতে। তোমাকে চিনতে আমি বড় ভুল করে ফেললাম। আরে আমি কি করেছি? তোমরা সবাই আমাকে এভাবে একিউজ কেন করছো? কি করেছি এমন? তুই নাকি একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে উদয়পুরে বিয়ে করেছিস। আমি? তুই বিয়ে? ভগবান, তোমাদের এই উল্টো পাল্টা কথা কে বলে বলো তো? চলো এসো এসো। আরে প্রীতম, আয়। আন্টি এসো এসো। এসো মা, এসো। জয়া এসো। মা, এ হচ্ছে পলাশ, আমার বন্ধু। আর এ হচ্ছে পলাশের সদ্য বিবাহিত স্ত্রী সুমনা। মা, পলাশকে তো তুমি চেনোই। এই সুমনা আর পলাশের সম্পর্ক অনেক দিনের, কিন্তু সুমনা ব্রাহ্মণ আর পলাশ কায়স্থ হওয়ায় সুমনার গার্জেন কোনোভাবেই রাজি ছিল না এই বিয়েতে।
তাই সুমনার চটজলদি বিয়ে ঠিক করে ফেললো এবং ওকে বেরোতেও দিচ্ছিল না। 7 দিনের মধ্যে বিয়ে। আজকেই ছিল সেই বিয়ের দিন, তাই আমরা বিয়েই হতে দিই। এই কি বলছিস তুই? না না, মানে তোর সাথে বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু সুমনার পছন্দ, মানে সুমনার বাবার পছন্দ করা ছেলের সঙ্গে হতে দিইনি। আন্টি, প্রীতমদা না থাকলে না আজকে। হ্যাঁ প্রীতম। আর জয়া, তোমাকে এই সুমনার পলাশের কথাটা বলেছি কিনা বলো? তাহলে তোমার আমার সম্পর্ক 2 বছরের, তারও আগে 3 বছর আমাদের পরিচয়, বন্ধুত্ব, এরপরেও এত অবিশ্বাস। তা এভাবে বাকি জীবন কি করে কাটাবে তাহলে ম্যাডাম? চুপ কর, সুমনার কাছেই যখন যাবি একটা তো ফোন করতে পারতি জয়াকে। মা প্লিজ, তুমি বিশ্বাস করো, আমি কি করব বলো? আমার তো যাবার কথাই ছিল না, কিন্তু কি করব, সুমনা আমাকে ফোন করে ইমোশনালি এক্সপ্লেন করলো, আর সঙ্গে পলাশটাও। আমিও আর থাকতে পারলাম না, যেতেই হলো। সরি বোন, আমার আর কিছু করার ছিল না। প্রীতমদাকে ভুল বুঝো না, এমন হৃদয়বান মানুষ তুমি বন্ধু হিসাবে পেয়েছো, আর কি বলবো। থাক, এই হৃদয়বান মানুষের কি পরিণাম তা তো দেখতেই পেলে। এই তুই একটা ফোন করলি না কেন? তাহলে তো এত সমস্যার সৃষ্টি হতো না। মা তুমি বিশ্বাস করো, ওরা সারা দিন ফোন করে আমাকে একটাও কাজ করতে দেয়নি, চার্জটাও খেয়েছে, চার্জারও সঙ্গে ছিল না, কি করে ফোন করব, মোবাইলও সুইচ অফ হয়ে গেছে। আর জয়া, তুমিও? না মানে মামা সন্ধ্যায় হঠাৎ বাড়িতে এসে বললেন উনি নাকি দেখে এসেছেন তুমি কোনো এক নববধূকে সঙ্গে করে নিয়ে বটতলার দিকে যাচ্ছ, আবার এদিকে তোমার ফোনও বন্ধ। বাবার আইজিপি বন্ধু বলল তোমার গাড়ি নাকি উদয়পুরে পাওয়া গেছে, সেখানে নাকি একটা বিয়েও হয়েছে। তাই কি তোমরা ব্যাপারটা এত দূর নিয়ে গেছো? শেষমেশ পুলিশ? হায় ভগবান, কি করি আমি? তোমাদের কে বলেছে? হ্যাঁ মামা। ওই তোমার তপন মামা? তুমিও আর পেলে না। এতদিন বলতাম মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু এখন তো বলতে হবে মদ খাওয়া শুধু স্বাস্থ্যের পক্ষে নয়, পরিবারের সুসম্পর্কের ক্ষেত্রেও খারাপ। পলাশের বিয়েটা তো হয়ে গেল, কিন্তু তোর বিয়ের দিনক্ষণ তো আর আজ পাকা হলো না। মা কোনো চিন্তা নেই, সব পাকা হয়ে গেছে। পলাশের দিদি আগামী ডিসেম্বরের 18 তারিখ গোধূলি লগ্নে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে। কিন্তু এবার তো আবার ভাবতে হবে মনে হচ্ছে। কি ভাববে? না মানে আমাদের সম্পর্কের ডিউরেবিলিটিটা কত। কি? এই প্রীতম একদম চুপ, চলায় আমার সাথে আয়। জয়া এসো। এতক্ষণ কি করছে ওরা? কোথায় গেল? আচ্ছা, রুম নাম্বার কত বলেছিল? প্রশান্ত রুম নাম্বার বলেছিল 305। আমি কি যাব রুমে? আপনি যাবেন? হ্যাঁ, জয়া ওইখানে একা আছে, কি হয় না হয়। একা কোথায়? প্রীতম আছে, প্রীতমের মা আছে। হ্যাঁ, এত টেনশন করছো কেন? প্রীতম আছেন, দিদি আছেন। কি বলছো তুমি? টেনশন হবে না? এদিকে জয়া এসো। এই খোলা জায়গা দিলাম, অনেক হয়েছে। এসব বন্ধ করে একটু অন্য কথা বলতো। আমি নিচে আছি। ডিসেম্বরের 18 তারিখের গোধূলি লগ্ন কিন্তু এমন সময় শেষ। তো কি করব? কল্পনা করো এমন সময় আমরা কি করছি। কেন? গান গাইছি। বাহ, দারুণ তো। তা কোন গানটা গাইবে? গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা,
আমার যা কথা ছিল হয়ে গেল সারা। ধ্যাত, তুমি না আর শুধরোলে না, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টাই করলে না। থাকো তুমি এখানে, আমি গেলাম।